ফ্রেজাল ভার্ব আকারে না জানার কারণে অর্থটা একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো জেনারিক ফিডব্যাক না যে পার্টিকুলারলি আমার এরিয়া অফ উইকনেস কোথায়। সো আপনি যদি ন্যাচারালি ইংলিশে কম্পিটেন্ট না হন, আসলে খুব ভালো স্কোর করা সম্ভব না। আসসালামু আলাইকুম, আমি ফায়াজ ফিরোজ। আমি সম্প্রতি যে আইএলটিএস এক্সামে ব্যান্ড 7 পেয়েছি এবং এই এক্সাম প্রিপারেশনের জন্য আমি আইএলটিএস প্রফেসরসে রেগুলার কোর্সটি করি। তো এই কোর্সটা আমাকে এই ব্যান্ড 7 পেতে অনেক হেল্প করেছে, বিশেষ করে স্যারদের যে গাইডলাইন, তারপর যে ক্লাব ক্লাসগুলো এবং স্যারদের যে কোর্স ম্যাটেরিয়ালস যেগুলো ছিল, বিশেষ করে স্পিকিং আর রাইটিংসের যে কোর্স ম্যাটেরিয়ালস, এই কোর্স ম্যাটেরিয়ালসগুলো পড়ার পরে আমার স্পিকিং এবং রাইটিংটা অনেক ইমপ্রুভ করেছে। পাশাপাশি আমরা যারা রেগুলার কোর্সে ভর্তি হয়েছিলাম, স্যার আমাদের জন্য একটা বই ফ্রি দিয়েছিলেন, সেটা যে ভোকাবুলারি। ওই ভোকাবুলারি বইটাও আমাকে পার্টিকুলারলি ভীষণ হেল্প করেছে এই পুরো জার্নিটাতে। আর পাশাপাশি আমরা যে কোর্স শেষ করার পরে অনেকগুলো মক এক্সাম অ্যাটেন্ড করেছিলাম এবং প্রতিটা মক এক্সাম শেষে স্যারদের খুব স্পেসিফিক ফিডব্যাক ছিল, মানে কোনো জেনারিক ফিডব্যাক না যে পার্টিকুলারলি আমার এরিয়া অফ উইকনেস কোথায়, যে জায়গাটা আমাকে ইমপ্রুভ করতে হবে, সেগুলো ধরে দিয়েছিলেন, যেটা যে আমি পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করি এবং আমি একটা আমার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করি। আমার এক্সাম ছিল দুটো দিনে, একটা 22শে নভেম্বর, যেদিন যে আমার লিসেনিং, রাইটিং এবং রিডিং এই 3টা মডিউল কমপ্লিট হয়েছিল। স্পিকিং আরেকটা দিনে 4 দিন পরে আমাকে ডেট দেওয়া হয়েছিল। তো প্রথম দিন যেদিন যে বাকি 3টা মডিউল নিয়েছিল, সেদিন মূল পরীক্ষার প্রায় 1.5 ঘন্টা আগে রিপোর্টিং টাইম ছিল। তো আমি রিপোর্টিং টাইমে সেখানে হাজির হই এবং প্রথমে আমাদেরকে পাসপোর্টটা চেক করে আইডেন্টিফিকেশন হিসেবে। এরপর যে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপর মূল এক্সামটা শুরু হয়। তো আমি আবার এই সেন্টারটা চুজ করার তার আগে একদিন আমি সেন্টারটাতে যেয়ে আমি অডিওটা টেস্ট করেছিলাম। তো ওদের অডিওটা ভালো ছিল বলে আমি এই সেন্টারটা চুজ করি। তো যে কারণে এক্সামের আগ মুহূর্তে আরেকবার যখন অডিও টেস্ট করা হয়, তখন কোনো প্রবলেম হয়নি। বাট এক্সাম হলে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওরা মেনটেন করে। তো যাদের ঠান্ডার প্রবলেম আছে তাদেরকে গরম কাপড় নিয়ে যাওয়ার জন্য আমি যে সাজেস্ট করি। যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন, আইএলটিএস যে আপনারা সবাই জানেন যে ইংলিশের কম্পিটেন্সি চেক। সো আপনি যদি ন্যাচারালি ইংলিশে কম্পিটেন্ট না হন, আসলে খুব ভালো স্কোর করা সম্ভব না। সো এই ফাউন্ডেশনটা সলিড করার জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল, যেটা নিয়ে আমি কাজ করেছি, একটা লেক্সিক্যাল রিসোর্স আপনাকে ডেফিনেটলি এনহ্যান্স করতে হবে। এক্ষেত্রে আমি পার্টিকুলারলি ফোকাস করছি ফ্রেজাল ভার্ব, কারণ আমি যেটা ফিল করেছি যে আমি প্রচুর শব্দ জানি, কিন্তু ফ্রেজাল ভার্ব আকারে না জানার কারণে অর্থটা একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তারপর আমি ফ্রেজাল ভার্ব নিয়ে কাজ করা শুরু করি, তো সেটার ফলাফল আমি পাই। তো আমি এটা একটা ফোকাস মানে এমফাসাইজ করব যে ফ্রেজাল ভার্বটা সবার ফ্রেজাল ভার্বের স্টক বাড়ানো উচিত। সেকেন্ড টেন্স। টেন্সের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি টেন্সের ক্ষেত্রে ফিডব্যাক পেয়েছি স্যারের কাছ থেকে যে স্পিকিংয়ের ক্ষেত্রে যেমন টেন্স চেঞ্জ করতে হয়, পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স থেকে ফিউচার টেন্স। সো টেন্সের উপর ভালো রকমের দখল না থাকলে আসলে কি রিডিং, কি রাইটিং বা ইভেন লিসেনিং বা রিডিংয়েও যে ভালো স্কোর করাটা মুশকিল। সো এটা যে আমার সেকেন্ড আর একটা পয়েন্ট অফ এমফাসাইজ যে এই জায়গাটা দেওয়া উচিত। আর থার্ড স্পিকিংয়ে ফ্লুয়েন্সি আনার জন্য আমরা অনেক সময় যে টকিং পার্টনার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে স্যারের একটা পরামর্শ খুব কাজে দিয়েছে, সেটা যে শ্যাডোয়িং করা। অর্থাৎ যেটা আমি লিসেনিং করছি, যেমন কেমব্রিজের যে ম্যাটেরিয়ালগুলো বা যে টেস্ট ম্যাটেরিয়ালগুলো আমরা লিসেনিং করি, সেটাই আমি আবার পরে টেপ স্ক্রিপ্ট দেখে আমি যে সেটা শ্যাডোয়িং করি। অর্থাৎ নিজে নিজে পড়া, একেবারে ওদের স্টাইলে একটু শুনছি, একটু করে নিজে করে বলার চেষ্টা করছি। তো এই কাজটা করলে যে স্পিকিংয়ের ফ্লুয়েন্সিটা কিছুটা চলে আসে। তো এটা আমি যারা ভবিষ্যতে আইএলটিএস দিবে তাদেরকে আমি সাজেস্ট করব এই টেকনিকটা ফলো করার জন্য। সর্বোপরি পুরো জার্নিতে আবরার স্যারের কথা তো বিশেষভাবে না বললেই না। আবরার স্যারের কোয়ালিফিকেশন মোরাললেস সবাই জানেন যে উনি 6 বার 9 পেয়েছেন, কিন্তু এটা চেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় যে উনি যেভাবে পড়ান। যেমন উনি প্রতিটা
টপিক ধরে যখন পড়ান, এই টপিকের পিছনে ফিলোসফি, অর্থাৎ এই ধরনের কোশ্চেন কেন হয় সেই ফিলোসফিটা উনি ব্যাখ্যা করেছিলেন, যে এই ধরনের কোশ্চেন দিয়ে আসলে কি জাজ করা হয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে উনি প্রচুর স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলেন, যেগুলো হচ্ছে যে সাধারণত আমি অন্য ট্রেনারদের মধ্যে তেমন একটা দেখিনি, কিন্তু স্যার প্রতিটা ক্ষেত্রে খুব স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলেন, যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। থার্ড একটা বিষয় হচ্ছে যে স্যার কখনোই শর্টকাট ট্রিক্স এবং এগুলো হচ্ছে যে টিপস সাজেস্ট করেন না। উনি যেটা সাজেস্ট করেন স্ট্র্যাটেজি, স্পেশালি টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। কারণ হয়তো সময় পেলে সবাই আমরা রিডিংয়ে ভালো করব, বারবার শুনতে থাকলে লিসেনিংয়েও ভালো করব, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে যখন আমাদেরকে রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে, তখন স্পেসিফিক আপনাকে কিছু টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। স্যার ওই জায়গাগুলোতে স্ট্যাটিস্টিক্সের বেসিসে আমাদেরকে স্ট্র্যাটেজি নির্ধারণ করে দিয়েছিলেন, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি পার্টিকুলারলি ভীষণ বেনিফিটেড হয়েছি, সেটা রিডিংয়ে, সেটা রাইটিংয়ে, সেটা লিসেনিংয়েও। সো আমি বলবো যে আবরার স্যার এই দিকগুলোতে অন্য অনেক মেন্টরের চাইতে মানে অনেক গুণ, মানে অনেক যোজন এগিয়ে আছেন। তো আমি আবরার স্যারের এবং তার এই আইএলটিএস প্রফেসরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।